এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আমেরিকাকে পালাতেও দিবে না ইরান। পালাতে মরিয়া ট্রাম্প, টেনে ধরেছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এমন পরিস্থিতি আমেরিকার ইতিহাসে আর কখনো হয়নি। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যুদ্ধ শেষ করতে এখন রীতিমতো ইরানের পায়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুতেই পিছু হচ্ছে না খামেনির যোদ্ধারা। যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি অবিশ্বাস, থামেনি শক্তি প্রদর্শনের লড়াই। একদিকে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন, অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিচ্ছে তেহরান। হরমুজ প্রণালী থেকে বৈশ্বিক জ্বালানি বাজার, সর্বত্রই বাড়ছে অনিশ্চয়তা। প্রশ্ন একটাই, এই নাজুক শান্তি কি টিকবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও এগিয়ে যাচ্ছে নতুন কোনো ভয়াবহ সংঘাতের দিকে? এদিকে মাটির নিচে ইরানের ভয়ঙ্কর ফাঁদ, ইরানের জালে বন্দী আমেরিকা ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কোটি কোটি ডলারের অস্ত্র, স্যাটেলাইট নজরদারি আর অত্যাধুনিক গোয়েন্দা প্রযুক্তির বিপরীতে যেন এক ভিন্ন খেলা খেলছে ইরান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকে সত্যি ছলনার ফাঁদে ফেলেছে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডের পাকা খেলোয়াড়। নকল লক্ষ্যবস্তু, গোপন ভূগর্ভস্থ ঘাঁটি এবং বিস্ময়কর পুনরুদ্ধার সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, হামলার পরও দ্রুত সচল করা হয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটির অধিকাংশ সুড়ঙ্গ পথ। ফলে প্রশ্ন উঠেছে, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে আমেরিকা এবং ইসরায়েল কি এখনো পুরো সত্য জানে, নাকি দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে আরও কোনো বড় চমক? এদিকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দুর্ধর্ষ বার্তা দিল উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র হিমার্সের মতো শক্তিশালী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পারমাণবিক কর্মসূচির পাশাপাশি এবার প্রথাগত সমরাস্ত্রে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লব ঘটিয়েছে উত্তর কোরিয়া। গত ইউক্রেন যুদ্ধ এবং সম্প্রতি ইরান যুদ্ধে আমেরিকার তৈরি হিমার্স রকেট সিস্টেমের বিধ্বংসী ও জাদুকরী পারফরম্যান্স বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই যুদ্ধকালীন সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে এবার অবিকল হিমার্সের আদলে তৈরি একটি অত্যাধুনিক মডুলার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। গত 26 মে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি উপস্থিতিতে এই বিশাল শক্তি প্রদর্শনী ও পরীক্ষা সম্পন্ন হয়। এদিকে ইসরায়েলে ঢুকে ইহুদি গ্রাম তছনছ করে দিল হিজবুল্লাহ। একদিনে 41টি মেগা স্ট্রাইক। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইতিহাসের চাকা আজ উত্তর ইসরায়েলের সীমান্তে এমন এক নজিরবিহীন মোড় নিল, যা নেতানিয়াহুর রণকৌশলকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিয়েছে। এতকাল যে হিজবুল্লাহ কেবল লেবাননের মাটি থেকে রকেট ছুড়ে আসছিল, তারা এবার সমস্ত বাধা ভেঙে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে প্রবেশ করেছে। সীমান্ত লাগোয়া একটি আস্ত ইহুদি গ্রামকে নিজেদের দখলে নিয়ে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে হিজবুল্লাহর অগ্রবর্তী কমান্ডো স্কোয়াড। ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের সাধারণ নাগরিকদের উপর ইসরায়েলি বিমান হামলার জবাবে একদিনে 41টি প্রলয়ঙ্করী কাউন্টার অ্যাটাক চালিয়েছে এই প্রতিরোধ বাহিনী। এদিকে মার্কিন ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েল বলতেছে যে না, এই ইরানের এই যুদ্ধের সাথে লেবাননের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে ইয়েমেনের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে গাজার সম্পর্ক নেই। তার মানে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু অন্য জায়গায় সে চালা যাবে। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন চলছে তীব্র ক্ষমতার লড়াই। একদিকে পরাশক্তি আমেরিকার রক্তচক্ষু আর ইসরায়েলের লাগাতার আগ্রাসন, আর অন্যদিকে মাথা নত না করার এক জলজান্ত ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে ইরান। ওয়াশিংটনের শান্তি চুক্তির ফাঁদ আর নেতানিয়াহুর হুঙ্কারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানি কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ নয়, যুদ্ধ হলে সম্মুখ সমরেই হবে। এমন পরিস্থিতি আমেরিকার ইতিহাসে আর কখনো হয়নি। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যুদ্ধ শেষ করতে এখন রীতিমতো ইরানের পায়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুতেই পিছু হচ্ছে না খামেনির যোদ্ধারা। যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি অবিশ্বাস, থামেনি শক্তি প্রদর্শনের লড়াই। একদিকে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন, অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিচ্ছে তেহরান। হরমুজ প্রণালী থেকে বৈশ্বিক জ্বালানি বাজার, সর্বত্রই বাড়ছে অনিশ্চয়তা। প্রশ্ন একটাই, এই নাজুক শান্তি কি টিকবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও এগিয়ে যাচ্ছে নতুন কোনো ভয়াবহ সংঘাতের দিকে? যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মাত্র 2 মাস আগে, কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চলে এখনো কাটেনি যুদ্ধের আশঙ্কা। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের ইতি টানতে কূটনৈতিক পথ খুঁজছেন, অন্যদিকে ইরান নিজেদের অবস্থানে অনড় থেকে স্পষ্ট বার্তা দিচ্ছে, চাপের মুখে পিছু হটবে না তারা। ইরানের ওপর চাপ বজায় রাখতে বিমান ও নৌবাহিনীকে কৌশলগত অবস্থানে রেখেছে মার্কিন প্রশাসন। একই সময়ে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ইরান। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চল জুড়ে অস্বস্তি ও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। ভুল হিসাব কিংবা সামান্য ভুল বোঝাবুঝিও বড় ধরনের সামরিক সংঘাতের জন্ম দিতে পারে। যুক্তরাষ্ট্র সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে চাইলেও ইরান পাল্টা জানিয়ে দিয়েছে, প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত তারা।
এদিকে দীর্ঘমেয়াদী সমঝোতার অংশ হিসেবে উভয় পক্ষ যুদ্ধবিরতি ধরে রাখা এবং আলোচনার কাঠামো নির্ধারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করছে। তবে রাজনৈতিক অবিশ্বাস এবং পারস্পরিক সন্দেহের কারণে সেই পথও সহজ নয়। সংঘাতের আরেকটি বড় প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে। বর্তমানে সীমিত আকারে জাহাজ চলাচল করলেও প্রণালী পুরোপুরি স্বাভাবিক হয়নি। তেহরান জানিয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়ার মতো শর্ত পূরণ না হলে পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন। এর ফলে বড় রকমের রাজনৈতিক চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে বিমান হামলার মাধ্যমে দ্রুত ফল পাওয়ার যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা সফল হয়নি। বরং প্রত্যাশার চেয়ে শক্তিশালী হিসেবে সামনে এসেছে ইরানের প্রতিরোধ ক্ষমতা। সব মিলিয়ে যুদ্ধবিরতি এখনো বহাল থাকলেও পরিস্থিতি শান্ত নয়। কূটনৈতিক আলোচনা টিকে আছে, কিন্তু থেমে নেই সামরিক প্রস্তুতি। ফলে একটি ভুল সিদ্ধান্ত কিংবা কৌশলগত ভুল হিসাব মুহূর্তেই নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে পুরো অঞ্চলকে। আর সেই আশঙ্কাই এখন সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। কোটি কোটি ডলারের অস্ত্র, স্যাটেলাইট নজরদারি আর অত্যাধুনিক গোয়েন্দা প্রযুক্তির বিপরীতে যেন এক ভিন্ন খেলা খেলছে ইরান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকে সত্যি ছলনার ফাঁদে ফেলেছে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডের পাকা খেলোয়াড়। নকল লক্ষ্যবস্তু, গোপন ভূগর্ভস্থ ঘাঁটি এবং বিস্ময়কর পুনরুদ্ধার সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, হামলার পরও দ্রুত সচল করা হয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটির অধিকাংশ সুড়ঙ্গ পথ। ফলে প্রশ্ন উঠেছে, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে আমেরিকা এবং ইসরায়েল কি এখনো পুরো সত্য জানে, নাকি দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে আরো কোনো বড় চমক? আমেরিকা এবং তার দোসর ইসরায়েলকে চরম শিক্ষা দিয়ে যে কোনো মূল্যে বিজয় ছিনিয়ে আনতে মরিয়া ইরান। এ লক্ষ্য অর্জনের জন্য তারা রীতিমতো ধুলো দিচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের চোখে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN প্রকাশ করেছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। সেখানে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বেশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি, যেখানে দাবি করা হয় টানা হামলার শিকার হওয়ার পরও দমে যায়নি ইরান। প্রতিপক্ষের চোখ এড়িয়ে খুব দ্রুতই সক্রিয় করছে তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো। অথচ আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল ক্ষেপণাস্ত্রগুলোর প্রবেশ পথ ধ্বংস করে ইরানের জয়ের পথ রোধ করতে সক্ষম হবে তারা। এতে করে ক্ষেপণাস্ত্র বহনকারী যানগুলো বাইরে বের করতে হিমশিম খাবে ইরান। কিন্তু এ ঘটনায় স্পষ্ট যে ইরানের শক্তিমত্তার অনেকটাই এখনো অপ্রকাশিত। অর্থাৎ ইরান যা পারে তার সিকিভাগও হয়তো এখনো দেখেনি আমেরিকা এবং ইসরায়েল। CNN এর প্রতিবেদনে প্রকাশিত এয়ারবাস স্যাটেলাইটের চিত্র বলছে, যুদ্ধবিরতিকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে ইরান। গেল 7 সপ্তাহ ধরে দ্রুত গতিতে চালিয়েছে উদ্ধার কাজ। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ক্ষতির মুখে পড়া 18টি ভূগর্ভস্থ ঘাঁটির 69টি সুড়ঙ্গ পথের মধ্যে সক্রিয় করতে সক্ষম হয়েছে 50টি। এ প্রসঙ্গে CNN এর কাছে নিজের মতামত ব্যক্ত করেন জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লেয়ার। বলেন, প্রতিপক্ষের মূল উদ্দেশ্য ছিল টানেলের অভ্যন্তরে তেহরানের ক্ষেপণাস্ত্র বাহিনীর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, কিন্তু সেখানেই ব্যর্থ হয়েছে তারা। বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী কোনো কৌশল না থাকায় ক্ষণস্থায়ী সাফল্য দেখাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে পুরো পরিকল্পনা। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের কাছে এখনো বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ আছে। যুদ্ধবিরতির পর পুনরায় যুদ্ধ শুরু হলেও হামলা চালাতে কোনো বাধার মুখে পড়বে না ইরান। ইতোমধ্যেই দেশটি কেরমানশাহ এবং দেজফুল অঞ্চলে মার্কিন হামলার শিকার হওয়া ঘাঁটিগুলো পুনরায় সংস্কার করেছে। বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারীদের। পারমাণবিক কর্মসূচির পাশাপাশি এবার প্রথাগত সমরাস্ত্রে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লব ঘটিয়েছে উত্তর কোরিয়া। গত ইউক্রেন যুদ্ধ এবং সম্প্রতি ইরান যুদ্ধে আমেরিকার তৈরি হিমার্স রকেট সিস্টেমের বিধ্বংসী ও জাদুকরী পারফরম্যান্স বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই যুদ্ধকালীন সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে এবার অবিকল হিমার্সের আদলে তৈরি একটি অত্যাধুনিক মডুলার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। গত 26 মে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি উপস্থিতিতে এই বিশাল শক্তি প্রদর্শনী ও পরীক্ষা সম্পন্ন হয়। উত্তর কোরিয়ার এই নতুন রকেট সিস্টেম একটি শক্তিশালী ট্রাকের চাসিসের ওপর চাকাযুক্ত মোবাইল লঞ্চার হিসেবে তৈরি করা হয়েছে। এটি অত্যন্ত দ্রুততার সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। এছাড়া নিখুঁত আঘাত হেনে নিমেষেই শত্রুর চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে পড়ার সক্ষমতা রাখে, যা হুবহু মার্কিন হিমার্স সিস্টেমের মতো। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছাকাছি বিপুল পরিমাণ 240 মিলিমিটারের রকেট মোতায়েন করে রেখেছে। এই রকেটের আওতার মধ্যে সিউলের বিশাল মেগাসিটি অবস্থিত। তবে আগের রকেটগুলো ছিল লক্ষ্যহীন, কিন্তু নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে একটি স্বয়ংক্রিয় নিখুঁত দিক নির্দেশনা প্রযুক্তি। এর ফলে এটি এখন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এই একই সামরিক মহড়ায় উত্তর কোরিয়া বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ প্রায় 100 কিলোমিটার পাল্লার একটি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলছেন, নিখুঁত নেভিগেশন ও AI নিয়ন্ত্রিত এই মারাত্মক
ক্রুজ মিসাইলগুলো দক্ষিণ কোরিয়া সীমান্তের একদম কাছাকাছি ফ্রন্টলাইন আর্টিলারি ইউনিটগুলোতে স্থায়ীভাবে মোতায়েন করা হবে। সীমান্তে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার উপর চাপ বাড়াতে এবছরই 60 কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সম্পূর্ণ নতুন একটি স্বয়ংক্রিয় কামানও মোতায়েন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই নতুন সামরিক পদক্ষেপটি সিউল এবং ওয়াশিংটনের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া এখন কেবল পারমাণবিক ব্ল্যাকমেইলের উপর নির্ভর না করে প্রথাগত সমরাস্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিখুঁত গাইডেড প্রযুক্তি সংযোজন ঘটাচ্ছে। বিষয়টি এশীয় অঞ্চলে আমেরিকার আধিপত্য চরম ঝুঁকির মুখে ফেলতে পারে। ইতিহাসের চাকা আজ উত্তর ইসরায়েলের সীমান্তে এমন এক নজিরবিহীন মোড় নিল, যা নেতানিয়াহুর রণকৌশলকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিয়েছে। এতকাল যে হিজবুল্লাহ কেবল লেবাননের মাটি থেকে রকেট ছুড়ে আসছিল, তারা এবার সমস্ত বাধা ভেঙে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে প্রবেশ করেছে। সীমান্ত লাগোয়া একটি আস্ত ইহুদি গ্রামকে নিজেদের দখলে নিয়ে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে হিজবুল্লাহর অগ্রবর্তী কমান্ডো স্কোয়াড। ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের সাধারণ নাগরিকদের উপর ইসরায়েলি বিমান হামলার জবাবে একদিনে 41টি প্রলয়ঙ্করী কাউন্টার অ্যাটাক চালিয়েছে এই প্রতিরোধ বাহিনী। হিজবুল্লাহর অফিসিয়াল ওয়ার মিডিয়া ডেস্ক থেকে সোমবার রাতে এক বিস্ফোরক সামরিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। নথিপত্র অনুযায়ী গত 24 ঘন্টায় লেবানন সীমান্তে এবং উত্তর ইসরায়েলের গভীরে একযোগে রেকর্ড 41টি সামরিক অপারেশন পরিচালনা করেছে তারা। হিজবুল্লাহর রকেট স্কোয়াড্রন অত্যন্ত ক্ষিপ্র গতিতে উত্তর ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি কিরিয়াত শমনা এবং মালত তার সেহায় শত শত রকেট বর্ষণ করে পুরো অঞ্চলের ইহুদি বসতিগুলোকে আক্ষরিক অর্থেই অবশ করে দিয়েছে। এই মেগা অপারেশনের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক সফলতা এসেছে তখন যখন হিজবুল্লাহর একটি ওয়ান ওয়ে এক্সপ্লোসিভ ড্রোন অত্যন্ত নিখুঁতভাবে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মূল খুঁটি একটি আয়রন ডোম মিসাইল লঞ্চারের ওপর আছড়ে পড়ে সেটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। একই সাথে তাদের দূরপাল্লার প্রিসিশন মিসাইলগুলো আঘাত এনেছে ইসরায়েলের একটি প্রধান এয়ার কন্ট্রোল বেসের ওপর, যা পুরো অঞ্চলের IDF-2দের স্যাটেলাইট ট্র্যাকিং নেটওয়ার্ককে সাময়িকভাবে পঙ্গু করে দিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননের সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে অনুপ্রবেশের চেষ্টা করা ইসরায়েলি আগ্রাসী ফৌজের বিরুদ্ধে এক হারহীন করা সম্মুখ যুদ্ধ এবং নিখুঁত অ্যাম্বুশ অপারেশন চালানো হয়েছে। বিশেষ করে দিব্বিনে, আলকান্তারা, ইউহমোর, আল সাফিক এবং ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি অঞ্চলে হিজবুল্লাহর পাতা মরণ ফাঁদে আটকে গেছে IDF এর বহু সাজোয়া যান ও সৈন্যদল। কিন্তু রণাঙ্গনের সবচেয়ে বড় চমক ছিল হিজবুল্লাহর কমান্ডোদের প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে প্রবেশ করা। সীমান্তের কড়া পাহারা ভেদ করে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের একটি সীমান্ত লাগোয়া গ্রামের ভেতরে ঢুকে IDF এর একটি অগ্রবর্তী ক্যাম্প সহ পুরো এলাকা তছনছ করে দিয়ে নিজেদের রাজকীয় সার্বভৌমত্ব লাইভ প্রমাণ করেছে। এদিকে মার্কিন ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে এক পাল্টা অভিযানে মার্কিন জায়নবাদী শত্রুদের সাথে সংশ্লিষ্ট বিশাল মালবাহী জাহাজ MSC সারিস্কায় ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। IRGC নৌবাহিনীর জনসংযোগ বিভাগ আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এই হামলাটি ইরানি বাল্ক ক্যারিয়ার লিয়ান স্টারের ওপর মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসী ও বিশ্বাসঘাতকতামূলক হামলার সরাসরি প্রতিক্রিয়া। বিবৃতিতে বলা হয়েছে ওমান সাগরে ইরানি জাহাজ লিয়ান স্টারের ওপর সন্ত্রাসী ও শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসী হামলার জবাবে IRGC নৌবাহিনী একটি পাল্টা অভিযান পরিচালনা করে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে MSC সারিস্কাতে আঘাত হানে। পানামার পতাকাবাহী জাহাজ MSC সারিস্কা ইরাকি জলসীমার কাছাকাছি থাকা অবস্থায় লক্ষ্যবস্তু করা হয় এবং এর ফলে জাহাজটিতে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। IRGC নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর যেকোনো ধরনের পরবর্তী আগ্রাসনের সুনির্দিষ্ট ও নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে। এর আগে গত শুক্রবার একটি মার্কিন বিমান বাল্ক ক্যারিয়ার লিয়ান স্টারের ইঞ্জিন রুম লক্ষ্য করে একটি AGM-114 হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাহাজটিকে অচল করে দেয়। লিয়ান স্টার একটি বাণিজ্যিক জাহাজ যা আন্তর্জাতিক জলসীমায় চলাচল করার সময় হামলার শিকার হয়। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সামুদ্রিক সন্ত্রাসবাদ হিসেবে অভিযুক্ত করেছে। ওমান সাগর এবং পারস্য উপসাগরের কৌশলগত জলসীমায় তীব্র উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি আগ্রাসী যুদ্ধ শুরু করে, যার মধ্যে ইসলামী বিপ্লবীর সর্বোচ্চ নেতাকে হত্যা এবং বেসামরিক ও সামরিক অবকাঠামোতে হামলার ঘটনা অন্তর্ভুক্ত ছিল। যদিও এপ্রিলের শুরু থেকে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ওয়াশিংটন ইরানি বন্দরগুলোর উপর নৌ অবরোধ জারি রাখা অব্যাহত রেখেছে। ইরান বারবার স্পষ্ট করে বলেছে যে তারা তাদের সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন সহ্য করবে না এবং যে কোনো আগ্রাসনের সমানুপাতিক ও জোরালো জবাব দেওয়া হবে। IRGC নৌবাহিনী হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং সতর্ক করেছে যে বিদেশি সামরিক বাহিনীর যে কোনো ধরনের হস্তক্ষেপে তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়া হবে। ইসরায়েল বলতেছে যে না, এই ইরানের এই যুদ্ধের সাথে লেবাননের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে ইয়েমেনের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে গাজার সম্পর্ক নেই। তার মানে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে কিন্তু অন্য জায়গায় সে চালা যাবে। নেতানিয়াহু ট্রাম্পকে এমন বেকায়দায় ফেলছে যে এখন খেপে গিয়ে ট্রাম্প বলতে বাধ্য হচ্ছে আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে। চিন্তা করেন, কথাগুলো খেপে যে বললেও
এটা আসলে সবাই বিশ্বাস করে। এতদিনে অন্তত বলা যায় ট্রাম্প মানুষের মনের যে কথাটা, ভেতরের কথাটা সে সামনে বসছে। কিন্তু আবার প্রশ্ন ওঠে যে সবাই বুঝতে পারলো, তাহলে জনগণের নেতা, আমেরিকান জনগণের নেতা হিসেবে ট্রাম্প আগে কেন বুঝলো না? কেন তার কথায় রাজি হয়ে সে হামলা চালালো ইরানে? এর তো কাফারা দিতে হবে। এখন বিপদটা কি? ইরান আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে, ঘুরে দাঁড়ানোর সুযোগ পাইছে যুদ্ধবিরতির কারণে। তার পেছনে চীন এবং রাশিয়া এসে দাঁড়াইছে যে আসি তোমার সাথে, তোমার পিছনে। এখন ইরান বলতেছে যে এই শান্তি চুক্তির এই সমস্ত আলোচনা স্থগিত, সে স্থগিত ঘোষণা করছে। কারণ তুমি তো ইসরায়েলকে সামলাইতে পারতেছো না। কথা ছিল যে শুধু ইরান না, ইরান, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে কোথাও হামলা হবে না, যুদ্ধ বন্ধ হবে। তো এটা ভালো প্রস্তাব। কিন্তু ইসরায়েল বলতেছে যে না, এই ইরানের এই যুদ্ধের সাথে লেবাননের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে ইয়েমেনের সম্পর্ক নেই, ইরানের এই যুদ্ধের সাথে গাজার সম্পর্ক নেই। তার মানে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে কিন্তু অন্য জায়গায় এসে চালা যাবে। তাহলে লাভ কি? ইরান কি মধ্যপ্রাচ্যের নেতা না? সৌদি আরব কি মধ্যপ্রাচ্যের নেতা না? তো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তারা তাদের মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা করবে না? তুমি হামলা বন্ধ করো, তুমি তোমার টেরিটরিতে চলে যাও, তুমি ক্রস করো না, আমরা ক্রস করবো না। কিন্তু ইসরায়েল মানতে চায় না। কেন চায় না? এটা তো আগে অনেকবার বলেছি। তার তো ইচ্ছা হলো গ্রেটার ইসরায়েল, তার মানে লেবাননকে গ্রাস করো, ওই যে গাজা 70% এলাকা দখল করো, মানে গাজাটা ভিতরে ঢুকে নাও, পশ্চিম তীর ভিতরে ঢুকাই নিছে। তারপরে সেই সিরিয়ার বিশাল অংশ সেটাও ঢুকাই নিছে, ঢুকাই নিয়ে সে বিশাল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে এবং পেছনে মদত দিচ্ছে ট্রাম্প। কিন্তু ট্রাম্প মদত দিতে চায় যে ঠিক আছে, আমেরিকার স্বার্থ, ইসরায়েলের স্বার্থ মানে আমেরিকার স্বার্থ একাকার হয়ে গেছে। কিন্তু আমেরিকা তো প্রকাশ্যে খেলতে চায় না। খেলতে চায় না এই কারণে যে এটা খেলতে গেলে তো তার নিজের দেশের বিপদ। জনগণ তো মানবে না। জনগণ তো ট্রাম্পকে ভোট দিচ্ছে যে ট্রাম্প আমেরিকা নিয়ে ব্যস্ত থাকবে, ট্রাম্প বিশ্ব নিয়ে ব্যস্ত থাকবে না। এবং সে বলছে তো যে আমি বিভিন্ন ওই যে আন্তর্জাতিক সংস্থা এগুলোতে আমি সাহায্য দেবো না, কারণ ওই সাহায্য আমার দেশের কোনো কাজ না, আমি আমার দেশ নিয়ে ব্যস্ত থাকবো। এইরকম একটা মানে গুরুত্বপূর্ণ একটা কমিটমেন্ট সবাই জানে আমেরিকার জন্য। এই জন্য এবার মানে ভূমিধস বিজয়, রিপাবলিকান পার্টির ভূমিধস বিজয় হয়েছে। কিন্তু কি করলো? এখন ইসরায়েল নিয়ে মহাবিপদে পড়ছে। কারণ ইসরায়েল তো যখনই যুদ্ধ বন্ধ করবে এবং সে তার আওতা না বাড়াতে পারে, তখন তো সবাই চেপে ধরবে। সেই কারণে বলতেছে যে ইরানের সঙ্গে 3 মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র যখন আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলি হামলার কারণে তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ফ্রান্স পর্যন্ত খেপে গেছে, বলছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকো, এই বান্দরকে সাইজ করতে হবে। এই বান্দর কে আশকারা দিচ্ছে, আর এই আলোচনা উঠলেই কিন্তু আমেরিকার নামটা চলে আসে। এখন মানে ইসরায়েলের কারণে সে পশ্চিমা মিত্রদেরকেও হারাচ্ছে। কারণ লেবানন একটু অন্য ধরনের, পুরো মুসলিম দেশ না, সেখানে খ্রিস্টান মুসলিম একটা মিক্সড দেশ, খুবই আধুনিক দেশ। সেই দেশটা দক্ষিণ লেবানন দখল করে ফেলছে অলরেডি। এখন ইউরোপও গেছে কি? এই জন্য এরকম একটা প্রেক্ষাপটে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এর আগে ইসরায়েল জানিয়েছিল তাদের সামরিক বাহিনী লেবাননে অভিযান আরো জোরদার করবে, এমনকি রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা ফেলবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস বলছে, ফোনে নেতানিয়াহুর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। দুই নেতার ফোনালাপের বিষয়ে জানেন এমন দুজন মার্কিন কর্মকর্তা। একটি সূত্র এক্সিওসকে জানাইছে, কথা বলার সময় নেতানিয়াহুকে সরাসরি পাগল বলেন ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞ বলেন তিনি। ওই মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে এক্সিওস জানিয়েছে, কথোপকথনে বেশ নরম সুরে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, এখন সবাই আপনাকে ঘৃণা করে, এই কারণে সবাই মানে এই কারণে অর্থাৎ যুদ্ধের কারণে সবাই ইসরায়েলকে ঘৃণাও করে। এক্সিওস এর প্রতিবেদনে বলা হচ্ছে, কথোপকথনের এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুর উপর রীতিমতো চিৎকার করে ওঠেন। চিন্তা করেন, একজন মার্কিন কর্মকর্তা বলছেন যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেন, কিন্তু এবারের কথোপকথন ছিল বেশ উত্তপ্ত এবং তিক্ত। সিএনএন জানিয়েছে, ফোনে কথা বলার সময় ট্রাম্প তার ইসরায়েলি মিত্রকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি অতীতে নেতানিয়াহুকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিয়েছে। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে বোমাবর্ষণ অব্যাহত থাকলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এক্সিওস বলছে, ট্রাম্প আর নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন। ফোনে এই ফোনালাপকে তিনি ফলপ্রসূ বলেছেন। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল এবং হিজবুল্লাহ একে অন্যের উপর হামলা চালানো বন্ধ করবে, ইসরায়েলি বাহিনীও বৈরুতের দিকে অগ্রসর হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই বক্তব্যের মধ্য দিয়ে যে নেতানিয়াহুকে বলছে যেন লেবাননে তুমি আর হামলা চালাতে পারবে না। পরে নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, বলা হয় লেবানন যদি ইরান সমর্থক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকে তাহলে ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে। তার মানে এখন তোমরা হামলা চালাবে না, আমরা করবো না। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়, এই বিষয়ে ইসরায়েলের অবস্থান পরিবর্তন করেনি, আর লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী চলবে। মানে এখনো জিদ বজায় রাখছে আর কি। যাক, দেখা যাক। এখন লেবানন নিয়ে যদি এইভাবে হামলা চলতে থাকে, তাহলে ইরানের এই সাথে যুদ্ধবন্ধ শান্তি পরিকল্পনা সব ভেস্তে যাবে। এটাও ইরান এখন শক্তভাবে ধরতেছে। ইরান এখন শুধু ইরানের জন্য না, পুরো মধ্যপ্রাচ্যকে রক্ষার একটা দায়িত্ব দিতে যাচ্ছে, এমন একটা অবস্থানে চলে গেছে ইরান।
মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন চলছে তীব্র ক্ষমতার লড়াই। একদিকে পরাশক্তি আমেরিকার রক্তচক্ষু আর ইসরায়েলের লাগাতার আগ্রাসন, আর অন্যদিকে মাথা নত না করার এক জলজান্ত ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে ইরান। ওয়াশিংটনের শান্তি চুক্তির ফাঁদ আর নেতানিয়াহুর হুঙ্কারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানি কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ নয়, যুদ্ধ হলে সম্মুখ সমরেই হবে। আর অপর প্রান্তে ইউক্রেন জুড়ে যখন রুশ ক্ষেপণাস্ত্রের গর্জন, তখন পশ্চিমা দুনিয়ার প্রশ্ন, পুতিন কেন কিয়েভকে পুরোপুরি ধ্বংস করছেন না? এটা কি ক্রেমলিনের দুর্বলতা, নাকি ভ্লাদিমির পুতিনের এমন এক ঠান্ডা মাথার দাবার চাল যা হোয়াইট হাউসকেও স্তব্ধ করে দিয়েছে? আমেরিকার দীর্ঘদিনের তৈরি করা আকাশ প্রতিরক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে পুতিন নিয়ন্ত্রণ করছেন যুদ্ধের গতিপথ। আজকের পর্বে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে মার্কিন সাম্রাজ্যবাদের নতুন চক্রান্তের নেপথ্য কাহিনী এবং ইউক্রেন যুদ্ধে পুতিনের সেই গোপন স্ট্র্যাটেজি যা বিশ্বকে বাধ্য করছে রাশিয়ার শক্তির কাছে নতি স্বীকার করতে। মূল খবরে যাওয়ার আগে আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আজ আমাদের সাথে যুক্ত আছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ, আমেরিকা থেকে? ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন হারহিম করা ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে দামামা এবং ইরানি কমান্ডারের হুঁশিয়ারি কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে যুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, এমনটাই মনে করছেন ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ এখন অত্যাসন্ন, মানে খুব নিকটে রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে একটি বড় ধরনের সামরিক হামলা চালায়। এরপর টানা 40 দিন ধরে দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং গত 8 এপ্রিল দুই দেশ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়ে আলোচনা শুরু করে। তবে সাম্প্রতিক সময় এই শান্তি আলোচনা পুরোপুরি থমকে গেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। ইরানি কমান্ডার জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্র মূলত আমাদের পূর্ণ আত্মসমর্পণ চায়, কিন্তু ইরান জাতি কখনো কারো কাছে মাথা নত করবে না। আর আত্মসমর্পণ না করার অর্থই হলো যুদ্ধ এখন অবধারিত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক অভিযানের হুমকি, যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয় তবে ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ফাঁকা হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এনাকে যুদ্ধবাজ মন্ত্রী বলা হয়। গত শনিবার এক বিবৃতিতে তিনি মার্কিন সামরিক সক্ষমতার কথা আবার পুনর্ব্যক্ত করেন। হেগসেথ জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বেশ ধৈর্য ধরে চলছেন যেন ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি সম্পন্ন করা যায়। এই সম্ভাব্য চুক্তির মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে স্থায়ীভাবে বিরত রাখা। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলেও তিনি সে সময় দাবি করেন। এই প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, প্রয়োজনে পুনরায় হামলা চালানোর মতো সক্ষমতা ও যুদ্ধ সরঞ্জামের কোনো ঘাটতি আমাদের নেই। এই কথাটা বলার কারণ কি জানেন? এই কথাটা বলার কারণ হচ্ছে ইরান যুদ্ধে তাদের অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, মালপত্র সব শেষ হয়ে গেছে। তারা ইউরোপে যেসব জায়গা ছিল সেগুলো নিয়ে আসছে, মধ্যপ্রাচ্যে এবং এশিয়া যেসব বাকি ছিল সেগুলো এখন ইরানের আশেপাশে নিয়ে আসছে। হেগসেথের এই কথাটা সেই প্রমাণ করে। সম্ভাব্য অভিযানের জন্য যত অস্ত্র গোলাবারুদ প্রয়োজন তার চেয়ে অনেক বেশি মার্কিন বাহিনীর কাছে মজুদ রয়েছে। এটাও একটা ডাহা মিথ্যা কথা। সামরিক দিক থেকে তারা এখন অত্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে, এই একটা কথা তারা খুব সুন্দর চাপাবাজির মাধ্যমে, বিভিন্ন মোড়কের মাধ্যমে, মিথ্যার মোড়কে সাজানো থালিতে পরিবেশন করে, যেমন ট্রাম্প তেমন তার এই যুদ্ধবাজ মন্ত্রীরা। শান্তি প্রস্তাবে ইরানের সতর্কতা ও দীর্ঘদিনের অবিশ্বাস। চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের সংকট নিরসনে যুক্তরাষ্ট্র একটি কাঠামোগত শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান এখনো সেই প্রস্তাবে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ইরানের শীর্ষ আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র দেশটির মেহর সংবাদ সংস্থাকে জানিয়েছে, প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত খসড়াটি নিয়ে তেহরানের উচ্চ পর্যায়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলছে। অতীতে যুক্তরাষ্ট্রের চুক্তি ভঙ্গ করা এবং আলোচনার টেবিলে সচল রেখে হঠাৎ সামরিক হামলা চালানোর তিক্ত অভিজ্ঞতা রয়েছে ইরানের। ফলে এবার ওয়াশিংটনের যে কোনো প্রস্তাব অত্যন্ত সতর্কতার সঙ্গে সময় নিয়ে পর্যালোচনা করছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি বলে, আমেরিকার অতীতের অসৎ আচরণ ও দীর্ঘদিনের অবিশ্বাসের ইতিহাসের কারণে ইরান এবার কোনো ফাঁদে পা দিতে চায় না। পূর্বের অভিজ্ঞতার আলোকে ইরান এবার মৌখিক আশ্বাসের বদলে বাস্তব ও দৃশ্যমান সুবিধা নিশ্চয়তা চাইছে। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়া ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা এখনো পর্দার আড়ালে অব্যাহত রয়েছে। আপনারা জানেন, লেবানন ইস্যু নিয়ে ইরান হুমকি দিয়েছিল তারা আলোচনা থেকে বের হয়ে যাবে, একটা আলোচনা চলছে পর্দার পেছনে। তারপর ট্রাম্পের ভাষায় তিনি ঝাড়ি মারছেন নেতানিয়াহুকে এবং নেতানিয়াহু সেটা বন্ধ করছেন। নেতানিয়াহুর দাবি ও ট্রাম্পের সঙ্গে চরম তিক্ততা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান সংঘাতে ইরানকে খুবই চড়া মূল্য দিতে হয়েছে এবং দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের সন্ত্রাসের রাজত্বের ভিত্তি পুরোপুরি নড়ে গেছে এবং এটি আর কখনোই আগের অবস্থায় ফিরতে পারবে না। তবে এই যুদ্ধন্দেহী মনোভাবের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কে চরম অবনতি ঘটেছে বলে পশ্চিমা মিডিয়া দাবি করেছে। গত সোমবার এক ফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুর উপর প্রচন্ড ক্ষিপ্ত হন এবং তাকে পুরোপুরি পাগল বলে অভিহিত করেন। এক পাগলকে আরেক পাগলকে পাগল বলছে, এটা মতামত আপনারা জানান তো। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি না থাকলে তুমি আর জেলে থাকতে, আমি তোমার জীবন বাঁচিয়েছি। খুব সুন্দর কথা। অথচ তোমার কারণে আজ বিশ্বজুড়ে সবাই ইসরায়েলকে ঘৃণা করে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী অশ্লীল গালাগালিতে ভরপুর ওই ফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ আখ্যা দেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জোর দাবি জানান। ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডব। আমি বলেছিলাম না কিছুক্ষণ আগে, এই নেতানিয়াহু কারো কথা শুনে না, এমনকি তার বড় ভাই ট্রাম্পেরও সে ঘটনা আবার ঘটলো।
তাই এখন দেখতে হবে ইরান কি আবার আলোচনা থেকে বয়কট করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান এবং বৈরুত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননের প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গেও কথা বলেছেন এবং তারা হামলা বন্ধে রাজি হয়েছিল, কিন্তু ট্রাম্পের এই বিবৃতির পরপরই ইসরায়েল লেবানন জুড়ে নতুন করে হামলা শুরু করেছে। দক্ষিণ লেবাননের জেফসিদ শহরে একটি নার্সারিতে ইসরায়েলি হামলায় 2 সিরীয় শ্রমিক নিহত হন। এছাড়া তুল শহরে একটি মোটরসাইকেল এবং আনসার এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় আরো 2 ব্যক্তি প্রাণ হারান। অন্যদিকে টাইওর শহরের জাবাল আমেল হাসপাতালেও ভয়াবহ হামলা চালানো হয়েছে, যেখানে মৃতের